কাহানি স্টুডিওজের সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। আমাদের আজকের নিবেদন রাজশেখর বসু ওরফে পরশুরাম রচিত ভুতুরে মজার গল্প ভূষণ্ডীর মাঠে। সমগ্র কারিগরি এবং নির্মাণ বিশ্বজিৎ বিশ্বাস। গল্প শুনুন, গল্প শোনার আনন্দে। শুরু হচ্ছে পরশুরাম রচিত ভুতুরে মজার গল্প ভূষণ্ডীর মাঠে। শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি, কয়েক ঘর প্রজা, ইহাতেই স্বচ্ছন্দে সংসার চলিয়া যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখিয়াছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়িয়াছিল তাহা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তাহার স্ত্রী মৃত্যকালীর বয়স আন্দাজ 25। আঁটো সাঁটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামী প্রতি তাহার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজিয়া পাইত না। সামান্য খুঁটি নাটি লইয়া স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিত। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরাইয়া যাইত। কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটিতে আরম্ভ করিলে সহজে নিরস্ত হইত না। প্রতিবারে শিবুরই পরাজয় ঘটিত। স্ত্রীকে বশে রাখিতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেরো, মেনিমুখ প্রভৃতি আখ্যা দিয়াছিল। ঘরে বাহিরে এরূপ লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালী গুজব শুনিল তাহার স্বামীর চরিত্রদোষ ঘটিয়াছে। সেদিনকার বচসা চরমে পৌঁছিল। আর যাবি? হ্যাঁ, খুব চুকচুক মন না? হ্যাঁ। নৃত্যকালীর ঝাঁটা শিবুর পৃষ্ঠ স্পর্শ করিল। ওরে বাবা রে! শিবু বেচারা ক্রোধে ক্ষোভে কষ্টে চোখের জল রোধ করিয়া কোনো গতিকে রাত কাটাইয়া পরদিন ভোর 6টার ট্রেনে কলিকাতা যাত্রা করিল। শেয়ালদহ হইতে সোজা কালীঘাটে গিয়া শিবু নানা উপচারে 5 টাকার পূজা দিয়া মানত করিল। হে মা কালী, মাগিকে ওলাউটোয় টেনে নাও মা, আমি জোড়া পাটার নৈবেদ্যি দেব। আর যে বরদাস্ত হয় না মা, একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। ও মাগির ছেলে পুলে হলো না, সেটাও তো দেখতে হবে। দোহাই মা, মা গো। মন্দির হইতে ফিরিয়া শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার, আধশের দই এবং আধশের অমৃতি খাইল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখিয়া সন্ধ্যাবেলা বিডন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8 খানা ডেভিল জলযোগ করিল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখিয়া ভোরে পেনেটি ফিরিয়া গেল। মনেরি বাসনা শ্যামা, শোনো মা সবাসনা বলি, অন্তিম কালে জিহ্বা যেন বলতে পায় মা কালী কালী। হ্যাঁ নৃত্যকালী, দরজাটা খোল। নৃত্যকালী। মা কালী কিন্তু উল্টা বুঝিয়াছিলেন। বাড়ি আসিয়াই শিবুর ভেদ বমি আরম্ভ হইল। ডাক্তার আসিল, কবিরাজ আসিল, ফলে কিছুই হইল না। 8 ঘন্টা রোগে ভুগিয়া স্ত্রীকে পায়ে ধরাইয়া কাঁদাইয়া শিবু ইহলোক পরিত্যাগ করিল।
কোথায় চলে গেলে গো? আমাকে ছেড়ে তোমাকে আমি কেন মারলাম গো? আমার বড় করে তোমাকে মারা উচিত হয়নি। গ্রামে আর মন টিকিল না। শিবু সেই রাত্রে গঙ্গা পার হইল। পেনেটির আর পার কোন্নগর, সেখান হইতে উত্তরমুখ হইয়া ক্রমে রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাঁপদানির চটকল ছাড়াইয়া আরও 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছিল। মাঠটি বহুদূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়, কোথাও গর্ত, কোথাও মাটির ঢিপি, মাঝে মাঝে আঁশশ্যাওড়া, ঘেঁটু, বুনো ওল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হইল। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার একপাশে একটা লম্বা তালগাছ সোজা হইয়া উঠিয়াছে, আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ হইয়া দাঁড়াইয়া আছে। শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হইয়া বাস করিতে লাগিল। যাহারা স্পিরিচুয়ালিজম বা প্রেততত্ত্বের খবর রাখেন না, তাহাদিগকে ব্যাপারটা সংক্ষেপে বুঝাইয়া দিতেছি। মানুষ মরিলে ভূত হয়, ইহা সকলেই শুনিয়াছেন, কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কিরূপে? প্রকৃত তথ্য এই, নাস্তিকদের আত্মা নাই। তাহারা মরিলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যাহারা আস্তিক, তাহাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নাই। তাহারা মৃত্যুর পর ভূত হইয়া প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন। তথায় কল্পবাসের পর তাহাদের শেষ বিচার হয়। রায় বাহির হইলে কতকগুলি ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূতাবস্থায় তাহা অনেকটা কমিয়া যায়। বিলাতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়িতে পারে না। হিন্দুর জন্য অন্যরূপ বন্দোবস্ত, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, তয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরিলে প্রথমে ভূত হয় এবং যত্রতত্র স্বাধীনভাবে বাস করিতে পারে, আবশ্যক মতো ইহলোকের সঙ্গে কারবারও করিতে পারে। এটা মস্ত সুবিধা। কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেহ কেহ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেহ বা 10-20 বৎসর পরে, কেহ বা 2-3 শতাব্দী পরে। ভূতদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হইয়া সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হইবার সুবিধা আছে। কিন্তু যাহাদের ভাগ্যক্রমে কাশী লাভ হয়, অথবা নেপালে পশুপতিনাথ বা রথের উপর বামন দর্শন ঘটে, কিংবা যাহারা স্বকৃত পাপের বোঝা ঋষিকেশের উপর চাপাইয়া নিশ্চিন্ত হইতে পারেন, তাহাদের পুনর্জন্ম ন বিদ্যতে, একেবারেই মুক্তি। 2-3 মাস কাটিয়া গিয়াছে। শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম প্রথম দিন কতক নূতন অবস্থায় বেশ আনন্দে কাটিয়াছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে। মেজাজটা যতই বদ হোক, নৃত্যের একটা আন্তরিক টান ছিল। শিবু এখন তাহা হাড়ে হাড়ে অনুভব করিতেছে। একবার ভাবিল, দূর হোক, না হয় পেনেটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হইল, না, লোকে বলবে বেটা ভূত হয়েও বউয়ের আঁচল ছাড়তে পারেনি। না না না, এখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখতে হয়। ফাল্গুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের উপর দিয়া দক্ষিণা হাওয়া ঝিরঝির করিয়া বহিতেছে। সূর্যদেব জলে হাবুডুবু খাইয়া এইমাত্র তলাইয়া গিয়াছেন। ঘেঁটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরিয়া গিয়াছে। শিবুর বেলগাছে নূতন পাতা গজাইয়াছে। দূরে আকন্দ ঝোপে গোটা কতক পাকা ফল ফট করিয়া ফাটিয়া গেল।
একরাশ তুলোর আঁশ হাওয়ায় উড়িয়া মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করিয়া শিবুর গায়ে পড়িতে লাগিল। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করিয়া উড়িয়া গেল। একটা কালো গুবড়ে পোকা ভরর করিয়া শিবুকে প্রদক্ষিণ করিতে লাগিল। অদূরে বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসিয়া আছে। কাক গলায় সুরসুরি দিতেছে। কাকিনী চোখ মুদিয়া গদগদ স্বরে মাঝে মাঝে ক ক করিতেছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম হইতে উঠিয়া গুটি গুটি পা ফেলিয়া বেলগাছের কোটর হইতে বাহিরে আসিল এবং শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মেলিয়া টিটকারি দিয়া উঠিল। একদল ঝিঝি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর বাঁধিতেছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রিড়ি করিয়া উঠিল। শিবুর যদিও রক্তমাংসের শরীর নাই, কিন্তু মরিলেও স্বভাব যাইবে কোথা। শিবুর মনটা খাঁ খাঁ করিতে লাগিল। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হইয়া ধড়াক ধড়াক করিতে লাগিল। মনে পড়িল ভূষণ্ডির মাঠে প্রান্তস্থিত পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটি পেতনি বাস করে। শিবু তাহাকে অনেকবার সন্ধ্যাবেলা পুলো হাতে মাছ ধরিতে দেখিয়াছে। তার আপাদ মস্তক ঘেরাটোপ দিয়া ঢাকা। একবার সে ঢাকা খুলিয়া শিবুর দিকে চাহিয়া লজ্জায় জিভ কাটিয়াছিল। পেতনির বয়স হইয়াছে, কারণ তাহার গাল একটু তোবড়াইয়াছে এবং সামনের দুটো দাঁত নাই। তাহার সঙ্গে ঠাট্টা চলিতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাঁখ চুন্নি কয়েকবার শিবুর নজরে পড়িয়াছিল। সে একটা গামছা পরিয়া আর একটা গামছা মাথায় দিয়া এলো চুলে বকের মতো লম্বা পা ফেলিয়া হাতের হাঁড়ি হইতে গোবর গোলা জল ছড়াইতে ছড়াইতে চলিয়া যায়। তাহার বয়স তেমন বেশি বোধ হয় না। শিবু একবার রসিকতার চেষ্টা করিয়াছিল, কিন্তু শাঁখ চুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাঁচ করিয়া ওঠে। সাবধান, কাছে আসার চেষ্টা করো না। অগত্যা শিবুকে ভয় চম্পট দিতে হয়। শিবুর মন সবচেয়ে হরণ করিয়াছে এক ডাকিনী। ভূষণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরিবামনির পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে, তাহাতেই সে অল্পদিন হইল আশ্রয় লইয়াছে। শিবু তাহাকে শুধু একবার দেখিয়াছে এবং দেখিয়াই মজিয়াছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়া রোয়াক ঝাঁট দিতেছিল। পরনে সাদা থান। শিবুকে দেখিয়া নিমেষের তরে ঘুমটা সরাইয়া ফিক করিয়া হাসিয়াই সে হাওয়ার সঙ্গে মিলাইয়া যায়। উনিয়া বাবা, কি দাঁত, কি মুখ, কি রং! নিত্যকালের রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটি সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া গান ধরিল। আহা শ্রীরাধিকে চন্দ্রাবলী, কোথায় আমার নেত্যকালী। তাড়াতাড়ি খালি নেত্যকালী। আহা শ্রীরাধিকে চন্দ্রাবলী, কারে রেখে কারে ফেলি। কে তুমি, কে তুমি, কে কে তুমি, কে তুমি, কে? সহসা প্রান্তর প্রকম্পিত করিয়া নিকটবর্তী তালগাছের মাথা হইতে তীব্র কণ্ঠে শব্দ উঠিল। আরে সারারারা, আরে ভজুয়াকে পহিনিয়া ভগলুকে বিটিয়া, কে কে রাসে সাধিয়া হো, কে কে রাসে হো। আরে ভজুয়াকে পহিনিয়া ভগলুকে বিটিয়া, কে কে রাসে সাধিয়া হো, কে কে রাসে হো। শিবু চমকাইয়া উঠিয়া ডাকিল। এই তাল গাছে কে রে? উত্তর আসিল,
কারিয়া পীরের মা। কেলে ভূত, নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, কাকলাসের মতো একটি জীবাত্মা সরাক করিয়া তালগাছের মাথা হইতে নামিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, গোড় লাগি বরণদেওজি। এই, একটু তামাক খাওয়াতে পারিস? ছিলাম বা। তামাকই নেই, তার আবার ছিলিম। জোগাড় কর না। প্রেত ঊর্ধ্বে উঠিল এবং অল্পক্ষণ মধ্যে বৈদ্যবাটির বাজার হইতে তামাক টিকা কলিকা আনিয়া আগ সুলগাইয়া শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাঁটার উপর কলিকা বসাইয়া টান দিতে দিতে বলিল, তারপর এলি কবে? তোর হালচাল বল। কারিয়া পীরের যে ইতিহাস বলিল তার সারমর্ম এই। তাহার বাড়ি ছাপড়া জেলা। দেশে এককালে তাহার জরু গরু জমি জেরাত সবই ছিল। তাহার স্ত্রী মুংরি অত্যন্ত মুখরা ও বদ মেজাজি, বনিবনাও কখনো হইত না। একদিন প্রতিবেশী ভজুয়ার ভগ্নীকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে বিষম ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে এক ঘা লাঠি কষাইয়া স্বামী দেশ ছাড়িয়া কলিকাতায় চলিয়া আসে। সে আজ ৩০ বৎসরের কথা। কিছুদিন পরে সংবাদ আসে যে মুংরি বসন্ত রোগে মরিয়াছে। স্বামী আর দেশে ফিরিল না, বিবাহও করিল না। নানা স্থানে চাকরি করিয়া অবশেষে চাঁপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বৎসর মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন পূর্বে একটি লোহার কড়ি হাফিজ অর্থাৎ কপিকলে উত্তোলন করিবার সময় তার মাথায় চোট লাগে। তারপর ১ মাস হাসপাতালে শয্যাশায়ী হইয়া থাকে। সম্প্রতি পঞ্চত্বপ্রাপ্ত হইয়া প্রেতরূপে এই তালগাছে বিরাজ করিতেছে। শিবু একটা লম্বা টান মারিয়া কলিকাটি কারিয়া পীরেতকে দিবার উপক্রম করিতেছিল, এমন সময় মাটির ভিতর হইতে ভাঙা কাঁসরের মতো আওয়াজ আসিল। ভায়া, কলকাতায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাঁজা ছিল তাহা হইতে খান কতক ইট খসিয়া গেল এবং ফাঁকের ভিতর হইতে হামাগুড়ি দিয়া একটি মূর্তি বাহির হইল। স্থূল খর্বদেহ, থেলো হুঁকার খোলের ওপর একজোড়া পাকা গোঁফ গজাইলে যেরকম হয় সেই প্রকার মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুঁটি দেওয়া মেরজাই, পরনে ধুতি, পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত হইতে কলিকাটি লইয়া বলিলেন, ব্রাহ্মণ, দণ্ডবত হই। কিছু সম্পত্তি ছিল, এইখানে পোঁতা আছে, তাই যক্ষী হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, এই ২-৫০০। সব বন্ধকি তমসুদ দাদা, স্টাম্বার কাগজে লেখা, নগদ শিক্ষা একটিও পাবে না। খবরদার, ওদিকে নজর দিও না, হাতে হাত করি পড়বে। শিবুর মেঘদূত একটু আধটু জানা ছিল। সম্ভ্রমে জিজ্ঞাসা করিল, যক্ষ মহাশয়, আপনি কি কালিদাসের? ভাইরা ভাই, কালিদাস আমার মাস্তুতো শালিকে বে করে। ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল, অনেক দিন মারা গেছে। তুমি নাম জানলে কিসে? তা আপনার এখানে কতদিন আগমন হয়েছে? আমার আগমন? আমি বলে গিয়ে ৩.৫ বছর এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো সেদিন এলে, কাঠ পিঁমড়ে তাড়িয়ে ৩ বার হোঁচট খেয়ে গাছে উঠলে। সব দেখেছি আমি। তোমার তোমার গানের শখ আছে দেখছি। বেশ 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 বেশ, কালোয়াতি শিখতে যদি চাও তো আমার সাকরে দাও দাদা। এখন আওয়াজটা যদি একটু খোনা হয়ে গেছে,
তবে মরা হাতি লাখ টাকা। মহাশয়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি? বিলক্ষণ। আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস রেশরে, হাল সাকিন এই পাঁজার মধ্যে। সাবেক পেশা ছিল দারোগাগিরি। এলাকা রিসরে ইস্তক ভদ্রেশ্বর। জর্জটি সাহেবের নাম শুনেছ? হ্যাঁ, হুগলির কালেক্টর। ভারী ভালোবাসতো আমাকে। মুলুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়তো। মহাশয়ের পরিবার আদি কি? সব সুখ কি কপালে হয় রে দাদা? ঘর সংসার সবই ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডার। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লিক, কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুঠোর মধ্যে। আমারই পিঠে দিলে কি না এক ঘাচালা কাট কষিয়ে। তারপরে পালালো বাপের বাড়ি। 324 ধারায় ফেলতুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লুম না। কিন্তু যাবে কোথা? গুরু আছেন, ধর্ম আছেন। 47 সনের মরকে মাগি অক্কা পেল। সংসার ধর্মে আর মন বসলো না। জর্জটি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা করলুম। তারপর পরমাই ফুরুলে এই হেতা হেতা আড্ডা গেড়েছি। ছেলে পুলে হয়নি, তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার, আর কোন আবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে, সেটা আমার সইত না। এখন তোফা আছি, নিজের বিষয় নিজে আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বম করি। থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্ছা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করিল, কারিয়া পীরেতের পরিচয়ও দিল। যক্ষ বলিলেন, সব সাঙ্গাতের একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই। এখন একটু গাওনা বাজনা করি এসো। পাখোয়াজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা, পেট চাপড়েই ঠেকা দিই। ঢন ঢন করছে। বাবা ছাতুকর, একটু এঁটেল মাটি চটকে এই 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 আমার এই মধ্যখানে থাবড়ে দে তো। ঠিক হয়েছে। চৌতাল বোঝো? বোঝো? 6 মাত্রা, 4 তাল, 2 ফাঁক। বল শোনো। ধা ধা ধিনতা কাটতাগে, গিন্নি ঘা দেন কর্তাকে। ধরে তারা করে খিটখিটে কথা কয়, ধুতা গিন্নি কর্তা গাধারে। ঘাড়ে ধরে ঘন ঘন ঘা কত ধুম ধুম দিতে তাকে। টুটি টিপে ঝুটি ধরে উল্টে পাল্টে ফেলে। গিন্নি গুগুটি ক্ষমতা কম নয়। ধাক্কা ধুক্কি দিতে ত্রুটি ধ্বনি করে না। নগণ্য নির্ধন কর্তা গাধা। দা দা ধায়ের ওপর সোম। এই দিন দা তেরে কেটে গাদি ঘেনে ধা। এই ধা ফসকালেই সব মাটি। গলাটা ধরে আসছে। এই খোরটা ভূত, আর এক ছিলেন সাজ বেটা। উদ্যোগী পুরুষের লক্ষ্মী লাভ অনিবার্য।
অনেক কাকতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করিতে রাজি হইয়াছে, কিন্তু সে এখনো কথা বলে নাই, ঘুমটাও খোলে নাই, তবে ইশারায় সম্মতি জানাইয়াছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ। সূর্যাস্ত হইবা মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মৃত্তিকা মাখিয়া স্নান করিল, গাবের আঠা দিয়া পইতা মাজিল, ফণিমর্ষার বুরুজ দিয়া চুল আঁচড়াইল, টিকিতে একটি পাকা তেলাকুচা বাঁধিল। ঝোপে ঝোপে বনজঙ্গলে ঘুরিয়া ঘুরিয়া এক রাস ঘেঁটু ফুল, বইচি, কয়েকটা পাকা নোনা ফল ও বেল সংগ্রহ করিল। তারপর সন্ধ্যায় শেয়ালের ঐকতান আরম্ভ হইতেই সে ক্ষীরি বামনির ভিটায় যাত্রা করিল। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচুপাতার আসনে ডাকিনীর সম্মুখে বসিয়া শিবু মন্ত্রপাঠের উদ্যোগ করিয়া উৎসুক চিত্তে বলিল, এইবার ঘোমটাটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটাটা সরাইল। শিবু চমকিত হইয়া সভায় বলিল, এ কি তুমি নেত্য? নৃত্যকালী বলিল, হ্যাঁ রে মিনছে, মনে করেছিলি মরে আমার কবল থেকে বাঁচবে? পেতনি শাকচুন্নির পিছু পিছু ঘুরতে বড় মজা না? এলে কি করে? ওলাউটো এ নাকি? ওলা ওটা সত্তরের হোক কেন? ঘরে কি কেরোসিন ছিল না? ও তাই চেহারাটা ফর্সাপানা দেখাচ্ছে। পর খেলে সোনার জলুস বাড়ে। ধাঁতটাও একটু নরম হয়েছে নাকি? শুভকর্মে বাধা পড়িল। বাহিরেও কিসের গোলযোগ? এই, এখানে কি হচ্ছে রে? কার বুকে এত বড় পাতা যে আবার বিয়ে করে? বিয়ে? আবার বিয়ে? যেন এক পাল শকুনি গৃধিনী ঝুটোপুটি কাড়াকাড়ি ছেঁড়াছিঁড়ি করিতেছে। কিছুই যেন জানে না। নেকা। এই শাকচুন্নি, মুখ সামলে কথা বলবি। ও আমার স্বামী। কি বললে? তোমার স্বামী? আর একবার বলে দেখ দেখি, মুখে একেবারে ঝামা ঘষে দেব। সহসা উল্কার মতো ছুটিয়া আসিয়া পেতনি ও শাঁকচুন্নি উঠোনের বেড়ার আগর ঠেলিয়া ভীষণ চেঁচামেচি আরম্ভ করিল। আমার স্বামী তোকে কেন দেব না? মরবনি। ও যে তোর নাতির বয়সী। তুই আমার কোণে বউগা। তোর বেঁচে পেতনি। আমি যে ওর 2 জন্ম আগে কাটবো। দূর খবর চুন্নি, আমি যে ওর 3 জন্ম আগে কাটবো। মরছে চেয়ে ওদিকে যায়নি মাগি, মিনসেকে নিয়ে উদাও হোক। তখন পেতনি বিড়বিড় করিয়া মন্ত্র পড়িয়া বন্ধ হ, বন্ধ হ, আপদ যত বিদায় হ, সারে গামা বাধানি, পেতনির কথা ফেলনি। আগর বন্ধ করিয়া বলিল, তোর গলা টিপে দেব। ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হইল। এক নেত্রকালীতেই রক্ষা নেই, তার উপর আবার 2 জন্মের আরো 2 পত্নী হাজির। ওরে মা গো, জয়কালী 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 জয়কালী, ও মা জয়কালী তুমি জয়কালী। শিবু হাতে পইতা জড়াইয়া ইষ্টমন্ত্র জপিতে লাগিল। নৃত্যকালী রাগে খুলিতে লাগিল। আমার স্বামীকে নিয়ে কড়াকাড়ি? হ্যাঁ? লজ্জা করে না? শয়তান মেয়ে ছেলে কোথাকার। এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল। ধনী সঞ্চ কি বা আন মনে, ধনী সঞ্চ কি বা আন মনে, ভাবছ বুঝি শ্যামের বাঁশি, ভাবছ বুঝি শ্যামের বাঁশি, ডাকছে তোমায় বাঁশ বনে, ধনী শুনছ কি বা আন মনে, ধনী শুনছ কি বা আন মনে।
ওটা যে খ্যাক শেয়ালি, দিও না কুলে কালি। ওটা যে খ্যাক শেয়ালি, দিও না কুলে কালি। রাত বিরেতে শাল কুকুরের, রাত বিরেতে শাল কুকুরের ছুঁচো পেঁচার ডাক শুনে ধনী শুনছ কি বা আন মনে, ধনী শুনছ কি বা আন মনে। ভাবছ বুঝি শ্যামের বাঁশি, ভাবছ বুঝি শ্যামের বাঁশি, ডাকছে তোমায় বাঁশ বনে। ধনী শুনছ কি বা আন মনে, ধনী শুনছ কি বা আন মনে। যক্ষ বেড়ার কাছে আসিয়া বলিলেন, মায়া এখানে হচ্ছে কি? এত গোল কিসের? কারিয়া পীরে হাঁকিল, ए बरम पिचास, अबे दरवाजा तो खोल। अबे ये बरम पिचास। শিবুর সাড়া নাই। প্রচণ্ড ধাক্কা পড়িল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলিল না, বেড়াও ভাঙিল না। তখন কারিয়া পীরে তারস্বরে উৎপাটন মন্ত্র পড়িল, मारे जो जुआन हैया, और भी थोड़ा हैया, पर्वत तोड़ी हैया, चले इंजन हैया, काटे वायलट हैया, खबरदार हाफिज। মড়মড় করিয়া ঘরের চাল, দেওয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উঠিয়া দূরে নিক্ষিপ্ত হইল। ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখিয়া যক্ষ বলিলেন, এ কি গিন্নি এখানে বিম্বদত্তিটার সঙ্গে? ছি 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 ছি, লজ্জার মাথা খেয়েছ। ডাকিনী ঘুমটা টানিয়া কাঠ হইয়া বসিয়া রহিল। अरे मुंगरी, तुहार शरम नहीं बा? তারপর যে ব্যাপার আরম্ভ হইল তাহা মনে করিলেও কলমের কালি শুকাইয়া যায়। শিবুর 3 জন্মের 3 স্ত্রী এবং নৃত্যকালীর 3 জন্মের 3 স্বামী, এই ডাবল ত্রহস্পর্শ যোগে ভূষণ্ডির মাঠে যুগপৎ জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প শুরু হইল। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল, বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখিতে আসিল। স্পিউক, পিক্সি, নোম, গবলিন প্রভৃতি গোঁফ কামানো বিলাতি ভূত বাঁশি বাজাইয়া নাচিতে লাগিল। জিন, জান, আফরিদ, মারিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপাদাপি আরম্ভ করিল। চিং চ্যাং ফ্যাচাং ইত্যাদি মাখন্দি চিনে ভূত ডিগবাজি খাইতে লাগিল। রাম রাম রাম, জয় হারিঝি চণ্ডী, আজ্ঞা করো মা, কেই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করিবে? আমার কম্য নয়, ভূত জাতি অতি নাছোড় বান্দা, ন্যায্য গণ্ডা ছাড়িবে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব এসব তাহারা বিলক্ষণ বোঝে। অতএব স্বনির্বন্ধ অনুরোধ করিতেছি, শ্রীযুক্ত শরৎ চাটুর্যে, চারু বাড়ুজ্যে, নরেশ সেন এবং যতীন সিংহ মহাশয়গণ যুক্তি করিয়া একটি বিলি ব্যবস্থা করিয়া দিন, যাহাতে এই ভূতের সংসারটি ছাড়ে খাড়ে না যায় এবং কোনো রকম নীতি বিগর্হিত বিদঘুটে ব্যাপার না ঘটে। নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলিয়া গয়ায় পিণ্ড দিবার চেষ্টা দেখুন, যাহাতে বেচারারা অতঃপর শান্তিতে থাকিতে পারে। এতক্ষণ আপনারা শুনছিলেন পরশুরাম রচিত ভুতুরে মজার গল্প ভূষণ্ডির মাঠে। কণ্ঠ অভিনয়ে
সূত্রধর চয়ন দে, শিবু বিশ্বজিৎ বিশ্বাস, কারিয়া পীরের তন্ময় চক্রবর্তী, যক্ষভূত সুমন্ত গঙ্গোপাধ্যায়, নেত্যকালী এবং ডাকিনী দীপ্তিকা সরকার, পেতনি নূপুর রায়, শাঁকচুন্নি পারমিতা সাহা, প্রচার অঙ্কন সুব্রত ও বিশ্বজিৎ, সমগ্র কারিগরি আবহ এবং নির্মাণ বিশ্বজিৎ বিশ্বাস। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাহানি স্টুডিওস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।